বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আমাদের অনলাইন ক্লাসে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এইটা সম্পর্কে দেখব। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতিটি হচ্ছে কোনো একটা বস্তুর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের সমন্বয়। অর্থাৎ একটা বস্তুর কণা হিসেবে আমরা যদি তার অবস্থান নির্ধারণ করতে চাই, তাহলে তার গতিবেগ বা তরঙ্গ ধর্ম অনিশ্চিত হয়ে পড়ে। আবার যদি তার গতিবেগ বা চলমান অবস্থাটা নিশ্চিত করতে চাই, তাহলে তার অবস্থানটা অনিশ্চিত হয়ে পড়ে। এই দুইটা বিষয়কে সম্পর্কিত করে হাইজেনবার্গ 1927 সালে একটা নীতি প্রদান করেন, যেটাকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল বলা হয়। 1927 সালে বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ পরমাণু নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে কক্ষপথে গতিশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ উভয়ের মানের ব্যাখ্যার ক্ষেত্রে কিছুটা ভুল বা অনিশ্চয়তা দেখতে পান। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে গতিশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ এই দুইটার মানের যে ব্যাখ্যা, এটা তার পূর্বের বিজ্ঞানীরা দিছিল, সেই ব্যাখ্যায় তিনি কিছুটা ভুল বা অনিশ্চয়তা দেখতে পান। প্রকৃতপক্ষে গতিশীল ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয় ধর্ম বর্তমান থাকায় হাইজেনবার্গ গাণিতিকভাবে প্রমাণ করেন যে যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তখন ওই গতিশীল কণার ভরবেগ নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়ে। অর্থাৎ কোনো একটা গতিশীল কণা তার অবস্থান যদি আমরা একেবারে নির্দিষ্টভাবে নির্ণয় করতে চাই, তো গতিশীল সে তো প্রতিনিয়তই অবস্থান পরিবর্তন করছে। এখন কোনো একটা অবস্থানে যদি তার অবস্থানটা নির্দিষ্টভাবে নির্ণয় করতে চাই, তো সেই সময় তার ভরবেগ বা গতিবেগ অনিশ্চিত হয়ে পড়ে। বিপরীতভাবে ওই গতিশীল কণার ভরবেগের মান নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হলে তখন কণার অবস্থান নির্ণয় করা অনিশ্চয়তা এই অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয় বা অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। অর্থাৎ বিপরীতভাবে আমরা পরবর্তী অপশানে যে কথাটা বলছি সেটা হচ্ছে, যদি কোনো একটা বস্তু কণার ভরবেগ বা গতিবেগ, আমরা ভর এবং গতিবেগের গুণফলটাই হচ্ছে ভরবেগ, এই গতিবেগটা যদি নির্ভুলভাবে নির্ণয় করতে চাই, তাহলে কণাটা তো আর কোনো নির্দিষ্ট অবস্থানে স্থির থাকবে না। এই জন্য সেক্ষেত্রে অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। এই উভয় অনিশ্চয়তার ভিত্তিতে হাইজেনবার্গ একটি সম্পর্ক উদ্ভাবন করেন। হাইজেনবার্গ উভয় অনিশ্চয়তার সীমার মধ্যে একটি সম্পর্ক উদ্ভাবন করেন, যদি ডেল্টা এক্স ও ডেল্টা পি একই সময়ে কোনো নির্দিষ্ট গতিশীল ইলেকট্রনের যথাক্রমে অবস্থান ও ভরবেগ পরিমাণের অনিশ্চয়তার মান হয়। দেখো, এগুলো কিন্তু অবস্থান এবং ভরবেগের পরিমাণ না। অবস্থান বা ভরবেগ বোঝাচ্ছে না ডেল্টা এক্স ও ডেল্টা পি রাশি দ্বারা। ডেল্টা এক্স ও ডেল্টা পি দ্বারা বোঝানো হচ্ছে যথাক্রমে অবস্থান ও ভরবেগের পরিমাণের অনিশ্চয়তার মান, অর্থাৎ যতটুকু আনসার্টেনিটি বা অনিশ্চয়তা, সেটাই বোঝানো হচ্ছে ডেল্টা এক্স ও ডেল্টা পি দ্বারা। তবে উভয় অনিশ্চয়তার মানের গুণফল প্লাঙ্ক ধ্রুবক h/4π এর মানের প্রায় সমান হয়। পুরোপুরি সমান না, প্রায় সমান হয়, এবং সেটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক h/4π এই মানের প্রায় কাছাকাছি হয়ে থাকে। অর্থাৎ সূত্রটাকে আমরা যদি একটা সমীকরণ রূপে দেখতে চাই বা এই বর্ণনাটাকে যদি গাণিতিকভাবে দেখতে চাই, তাহলে সেটা বলা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল h/4π। অর্থাৎ প্লাঙ্ক ধ্রুবককে 4π দ্বারা ভাগ দিলে যে মানটা পাওয়া যাবে, এই দুইটা অনিশ্চয়তার মানের গুণফল তার থেকে বেশি বা তার প্রায় সমান হবে। এখান থেকে যদি আরও একটু মডিফাই করে লেখা হয়, বা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু h/2π, বা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন ইকুয়াল h/2। ও, এখানে দেখো খুবই সূক্ষ্ম একটা পরিবর্তন যেটা দেখা যাচ্ছে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল h/2π, বা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হাফ ইন্টু h/2π, অর্থাৎ ওই গুণিতকটার সাথে হাফ নিয়ে নেওয়া হয়েছে। তো হাফ নেওয়ার পরে এখান থেকে আমরা যে রাশিটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি is greater than equal
এইচ বাই টয়েস বাই এই এইচটার উপরে দেখো একটা কাটা দাগ দেয়া আছে, খুব ছোট সূক্ষ্ম। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো আমি বড় করে দিচ্ছি। এই যে সর্বশেষ এইচটা, এখানে তার উপরে একটা কাটা দাগ দেয়া আছে এবং এইটার পরিচয় কিন্তু পরবর্তীতে দেয়া হচ্ছে। এটার পরিচয় স্বরূপ বলা হচ্ছে এখানে এইচ বার দেয়া উপরে বলতে পারো, এখানে এইচ বাই টয়েস বাই ইকুয়াল টু 1.054 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ইকুয়াল টু প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। অর্থাৎ আমরা যেটা প্লাঙ্ক ধ্রুবক জানি এইচের মান, সেইখান থেকে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবকটাকে এইচের উপরে কাটা দাগ দিয়েই বোঝানো হয় এবং সেটাই বলা হচ্ছে 1.054 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নামে পরিচিত। এই সমীকরণ থেকে দেখা যায় ডেল্টা এক্স ও ডেল্টা পি রাশির মান পরস্পর ব্যস্ত আনুপাতিক, অর্থাৎ একটা আরেকটার ব্যস্ত আনুপাতিক। একটা নির্ণয় করতে গেলে আরেকটা অনিশ্চিত হয়ে পড়ে, বা অপরটা নির্ণয় করতে গেলে প্রথমটা অনিশ্চিত হয়ে পড়ে। এই জন্য এই দুইটার ভিতরে সম্পর্ক ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এখানে বর্ণনা দেওয়া আছে এবং সমীকরণের রূপটা দেওয়া আছে, তোমরা এটা দেখে বুঝতে পারবো আশা করি, এবং স্লাইড পজ করে বা ভিডিওটা পজ করে দেখে ধীরে ধীরে পড়ে বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে। এবং এই বিষয়গুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যার অন্তর্ভুক্ত, এবং এগুলো তোমাদের সিলেবাসে সেভাবে বলা নেই, বর্ণনা করা নেই। তারপরও পরমাণু মডেলগুলো সম্পর্কে জানার জন্য বা তার সাথে সংশ্লিষ্ট বিষয়, এই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। তো আমরা এখন দেখি পরবর্তী স্লাইডে কি বিষয় আছে। ও হ্যাঁ, ওই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিরই একটু বর্ণনা দেয়া আছে এই অংশে। আমরা যদি এখানে দেখি, এক্ষেত্রে ইলেকট্রনের বেগ নির্ভুলভাবে নির্ণয় করতে গেলে ইলেকট্রনের ভর বেগ ডেল্টা পি এর ভুলের মাত্রা ক্ষুদ্রতম হতে হয়। অর্থাৎ ডেল্টা পি এর ভুলের মাত্রা বা অনিশ্চয়তার মাত্রা যত ছোট হবে, ইলেকট্রনের বেগ তত নির্ভুলভাবে নির্ণয় করা যাবে। এই অবস্থায় ইলেকট্রনের অবস্থানের মান বেড়ে যায়, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান নির্ণয়ের ভুলের মাত্রা বেড়ে যায়। তো আমরা এই দুইটাই বলছিলাম, ডেল্টা এক্স ডেল্টা পি কিন্তু অবস্থান এবং ভরবেগের রাশি না, অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার বা ভুলের বা ত্রুটির রাশি, এটাই বলা হয়েছিল। তো এখান থেকে আমরা যখন অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করতে যাব, তখন ভরবেগ অনিশ্চিত হয়ে পড়বে। আবার যদি অবস্থান ডেল্টা এক্স এর মান বেড়ে যায়, তাহলে অবস্থান নির্ণয়ের ভুলের মাত্রা বেড়ে যাবে। ইলেকট্রনের বেগ তথা তরঙ্গধর্ম সঠিকভাবে নির্ণয় করতে গেলে এর কণা ধর্মের কোনো গুরুত্ব থাকে না। অর্থাৎ কোনো একটা কণার বা ইলেকট্রনের যেটা অনেক দ্রুত গতিতে চলতে থাকে, এটার যদি আমরা এর তরঙ্গধর্ম সঠিকভাবে নির্ণয় করি, তাহলে কণা ধর্মের কোনো গুরুত্ব থাকবে না। বিপরীতভাবে ইলেকট্রনের অবস্থান তথা কণা ধর্মকে সঠিকভাবে নির্ণয় করতে গেলে এর তরঙ্গধর্মের কোনো অস্তিত্ব থাকে না। প্রকৃতপক্ষে ইলেকট্রনের দ্বৈত সত্তা ও অনিশ্চয়তা নীতির প্রকৃত বাস্তব সত্য হল, পরমাণুর মধ্যে কক্ষপথে ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব নয়। এই বাক্যটা দ্বারাই সব কিছুর একটা কিন্তু মোটামুটি কনক্লুশন বা সলিউশন টানা হয়েছে। এখানে বলা হচ্ছে প্রকৃতপক্ষে ইলেকট্রনের দ্বৈত সত্তা ও অনিশ্চয়তা নীতি দুইটা বিষয়। দ্বৈত সত্তা বলতে তরঙ্গ ধর্ম কণা ধর্ম, আর অনিশ্চয়তা নীতি এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই দুইটার বাস্তব সত্য হলো বা এই দুইটার প্রেক্ষিতে প্রকৃত ঘটনা হলো, পরমাণুর মধ্যে কক্ষপথে ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব নয়। এ সম্পর্কে যাই বলা হোক না কেন, তার মধ্যে কিছুটা অনিশ্চয়তা থেকেই যায়। ভরবেগের অনিশ্চয়তা অসীম মেনে নিয়ে যদিও অবস্থান নির্ণয় করা যায়, তবুও বিকল্প পদ্ধতিতে পরিসংখ্যানের সম্ভাব্যতার সূত্র বা থিওরি অফ প্রবাবিলিটি প্রয়োগ করে বিজ্ঞানীগণ অবস্থান নির্ণয়ে সফল হন। দেখো এখানে অবস্থান নির্ণয়ের জন্য বিকল্প একটা পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে, যে ভরবেগের অনিশ্চয়তা যেটা ছিল ডেল্টা পি, এটাকে যদি আমরা অসীম মেনে নিই এবং এইভাবে যদি অবস্থান নির্ণয় করি, তারপরও বিজ্ঞানীরা বিকল্প আরেকটা পদ্ধতি পরিসংখ্যানের সম্ভাব্যতার সূত্র প্রয়োগ করে এর অবস্থান নির্ণয়, ইলেকট্রন অবস্থান নির্ণয়ে সফল হন। তবে এই সম্ভাব্যতার সূত্র দিয়ে নিউক্লিয়াসের চারিদিকে কোন অঞ্চলে একটি ইলেকট্রন থাকার সম্ভাবনা কতটুকু, শুধুমাত্র তা জানা সম্ভব। বড় একটা বাক্য দেখো এখানে বলা হচ্ছে, তবে এই যে সম্ভাব্যতার সূত্র বা থিওরি অফ প্রবাবিলিটি
পরিসংখ্যানের সম্ভাব্যতার সূত্র। এই সূত্রটা দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কোন অঞ্চলে থাকা সম্ভব বা কোন অঞ্চলে কতটুকু থাকা সম্ভব, কত পার্সেন্ট থাকা সম্ভব, এইটুকু জানা যায়। ইলেকট্রনটি সঠিকভাবে কোন অবস্থানে বা সন্দেহিতভাবে কোথায় আছে তা জানা সম্ভব নয়। দেখো কোনো একটা অঞ্চলে ইলেকট্রনের থাকার সম্ভাবনা কতটুকু বা সেই ইলেকট্রনটা কোন অঞ্চলে থাকতে পারে শুধু সেইটুকু জানা যায়, কিন্তু বাস্তবে ইলেকট্রনটি সঠিকভাবে কোন অবস্থানে বা নির্দিষ্ট কোন পয়েন্টে সন্দেহাতীতভাবে অবস্থান করছে এইটা কিন্তু জানা সম্ভব নয়। মাঝারি বা বড় আকারের বস্তুর ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য নয়। অর্থাৎ যেটা ভারী বা বড় বস্তু বা মাঝারি বস্তু এদের ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য নয়, কারণ এসব বস্তুর ক্ষেত্রে অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার মান বস্তুটির আকার ও ভরবেগের সাপেক্ষে অতি ক্ষুদ্র। এদের ক্ষেত্রে অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার মান, নট অবস্থান ও ভরবেগের মান, প্রথমে বলা হচ্ছে কিন্তু অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার মান, এটা বস্তুটির আকার ও ভরবেগের সাপেক্ষে অতি ক্ষুদ্র হয়। এই জন্য মাঝারি ও বড় বস্তুর ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য নয়। এই নীতির আলোকে পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, কারণ নিউক্লিয়াসের ব্যাস 10^5 মিটার, 10^15 মিটার। নিউক্লিয়াসের ব্যাস 10^15 মিটার। এখন ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে এর অবস্থানজনিত অনিশ্চয়তার ডেল্টা এক্স এর মান হবে 10^15 মিটার এবং গতিজনিত মান হবে 5.7 এক্সপোনেন্ট 10 মিটার পার সেকেন্ড। 10 গতিবেগজনিত মান 5.7 এক্সপোনেন্ট 10 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে এ মান আলোর গতিবেগ অপেক্ষা অনেক বেশি হতে হবে, যা অসম্ভব। অর্থাৎ আমরা সাধারণত এখনো পর্যন্ত আলোর গতির থেকে বেশি গতির কোনো কিছু আবিষ্কার করা বা করা সম্ভব হয়নি। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে এই নীতির আলোকে পরমাণু নিউক্লিয়াসে কখনো ইলেকট্রন থাকতে পারে না। এটা আমরা রাদারফোর্ড মডেল থেকেও, বোর মডেল থেকে বা রাদারফোর্ড মডেল থেকেও জানছি। এখানেও বলা হচ্ছে, কারণ নিউক্লিয়াসের ব্যাস বলা হয়েছে 10^15 মিটার। ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে এর অবস্থানজনিত অনিশ্চয়তা ডেল্টা এক্স এর সর্বোচ্চ মান হবে 10^15 মিটার এবং গতিবেগজনিত মান হবে 5.7 এক্সপোনেন্ট 10 মিটার পার সেকেন্ড। আমরা আলোর গতিবেগ জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা ওটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু এখানে দেখো গতিবেগজনিত মানের বিষয়টা বলা হচ্ছে 5.7 × 10⁻, এই যে ই দেয়া আছে, ই দ্বারা এক্সপোনেন্ট বোঝায়, এটা দ্বারা ×10⁻10 মিটার পার সেকেন্ড বোঝাচ্ছে। অর্থাৎ মিটার পার সেকেন্ডে আলোর গতিবেগ 8, সূচকে 8 আছে, এখানে 10 আছে। অর্থাৎ আলোর গতিবেগ অপেক্ষা অনেক বেশি গতিবেগে যাচ্ছে, তাই বলা হচ্ছে। সেক্ষেত্রে এ মান আলোর গতিবেগ অপেক্ষা অনেক বেশি হতে হবে, যা অসম্ভব। অতএব পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না। এই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা এবং ইলেকট্রনের অবস্থান সংক্রান্ত আলোচনা। একটু বড় আছে স্লাইডটা এবং এখানে কোনো একটা প্যারাতেই অনেকগুলো লাইন দিয়ে দেওয়া আছে। আসলে সবগুলো তথ্য এই স্লাইডে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সংক্রান্ত বর্ণনা করা হয়েছে। এই সংক্রান্ত তেমন কোনো ছবি নেই। ছবি থাকলে স্লাইডটাকে দুই ভাগে ভাগ করে ডান পাশে ছবি দিয়ে তোমাদের সেভাবে ক্লিয়ার করা যেত। এই জন্য এখান থেকে বর্ণনাটা একটু পড়বা জাস্ট ধারণার জন্য। আগেই বলছি সিলেবাসে এ বিষয়গুলো সেভাবে উল্লেখ নেই, শুধু সিলেবাস সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভের জন্য এইগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী স্লাইড হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ বা শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন। এটাও কোয়ান্টাম মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ সমীকরণ এবং এটাই সর্বশেষ শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটাই কোয়ান্টাম বলবিদ্যার একটা লেটেস্ট ভার্সন। তো এখানে আমরা দেখি বোর পরমাণু মডেল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, দ্য ব্রগলির ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্মের দ্বিত্ব প্রকৃতির সম্পর্ক এবং ইলেকট্রনের স্থির শক্তি স্তরের ধারণা দ্বারা বর্ণালীর ব্যাখ্যা নিখুঁতভাবে দিতে পারে না। বোর পরমাণু মডেল বলে কিন্তু একটা হাইফেন দেয়া আছে এবং হাইফেন দ্বারা বলা হচ্ছে এই তিনটা ক্ষেত্রে, তিনজনের যে তিনটা তত্ত্ব, সেই ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা নিখুঁতভাবে দিতে পারে না। কোন তিনটা মডেল বা তত্ত্ব দিতে পারে না
সেটার প্রথমে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, দ্বিতীয়তে হচ্ছে দা ব্রগলির ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্মের দ্বিত্ব প্রকৃতির সম্পর্ক, এবং 3 নম্বর হচ্ছে ইলেকট্রনের স্থির শক্তি স্তরের ধারণা দ্বারা বর্ণালীর ব্যাখ্যা বোর পরমাণু মডেল নিখুঁতভাবে দিতে পারে না। এই জন্য শ্রোডিঞ্জার 1926 সালে এই 3টি বিষয়কে গণ্য করে পরমাণু তরঙ্গ বলবিদ্যা মডেল প্রস্তাব করেন। এই মডেলে শ্রোডিঞ্জার ইলেকট্রনকে তরঙ্গ কণা উভয় বা দ্বিত্ব প্রকৃতিযুক্ত প্রস্তাব করেন। এই তরঙ্গরূপী ইলেকট্রনসমূহ ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিকভাবে ঘূর্ণায়মান থাকে। তরঙ্গরূপী ইলেকট্রনকে সুষ্ঠুভাবে ব্যাখ্যার জন্য শ্রোডিঞ্জার একটি ত্রিমাত্রিক x6z তরঙ্গ গতীয় সমীকরণ উপস্থাপন করেন, অর্থাৎ 3টা দিকে যেটা থাকে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর একটা ত্রিমাত্রিক গতীয় তরঙ্গ উপস্থাপন করেন, যা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নামে পরিচিত। তাহলে আমরা প্রথমে টাইটেলে দেখলাম বা হেডলাইন দেখলাম শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এখানে এই ইকুয়েশনটা আসার কারণ হচ্ছে বোর পরমাণু মডেল যে 3টা বিষয়ের নিখুঁত ব্যাখ্যা দিতে পারে না বর্ণালী বা অন্যান্য বিষয় সম্পর্কে, সেই 3টা বিষয়কে গণ্য করে এবং ইলেকট্রনের তরঙ্গ কণা উভয় ধর্মকে মেনে নিয়ে শ্রোডিঞ্জার এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এই ইলেকট্রনের তরঙ্গ গতীয় সমীকরণ উপস্থাপন করেন, এবং তার নাম অনুসারে এই সমীকরণটাকে বলা হয় শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এখানে দেখো বলা হচ্ছে, এখানে আমি আসলে ভগ্নাংশ আকারে উপর নিচে যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে লেখা সম্ভব হয়নি, অবলিক দ্বারাই ভগ্নাংশটা বোঝানো হচ্ছে বা স্ল্যাশ চিহ্ন দ্বারা তোমরা এটা দেখে নিবে। এখানে আছে ডেল্টা স্কোয়ার বাই ডেল্টা এক্স স্কোয়ার সাই বা ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা এক্স স্কোয়ার। বিষয়টা কিন্তু মোটেও ভগ্নাংশের লব ও হর না, অপারেটর হচ্ছে ডেল্টা স্কোয়ার বাই ডেল্টা এক্স স্কোয়ার। এই অপারেটরটা কাজ করে সাইয়ের উপরে। এই জন্য এটা যখন বলতে হয় ম্যাথমেটিক্সে ক্যালকুলাসেও তোমরা এটা হয়তো শিখে থাকবে, তখন অপারেটরের সম্পূর্ণটা আগে বলে নিয়ে অপারেটর যার উপরে কাজ করে সেইটা বলতে হয়। তো এখানে যদি আমরা সেভাবে বলি ডেল্টা স্কোয়ার বাই ডেল্টা এক্স স্কোয়ার সাই প্লাস ডেল্টা স্কোয়ার বাই ডেল্টা ওয়াই স্কোয়ার সাই প্লাস ডেল্টা স্কোয়ার বাই ডেল্টা জেড স্কোয়ার সাই প্লাস এরপরে আছে 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়াল টু 0। প্রথম 3টা প্লাস দ্বারা পদগুলোকে ভাগ করা হচ্ছে, প্রথম 3টা পদে বলা হচ্ছে ডেল্টা স্কোয়ার ডেল্টা এক্স স্কোয়ার সাই, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর 3টা অপারেটর সাইয়ের উপরে যে কাজ করছে সেটা বোঝানো হচ্ছে। এর পরবর্তীতে হচ্ছে 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার, এটা ধ্রুবক হবে, পাই গাণিতিক ধ্রুবক, এম হচ্ছে ইলেকট্রনের ভর এবং এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এবং এর সাথে গুণ হিসাবে আছে ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়াল টু 0। নিচে রাশিগুলো সব পরিচয় দেওয়া আছে, আমরা দেখি একটু রাশিগুলোর পরিচয় জানলে সমীকরণটা বুঝতে আরও ক্লিয়ার হবে। এই দ্বিতীয় ঘাতের অন্তরক সমীকরণে দ্বিতীয় ঘাত অর্থাৎ স্কোয়ার আছে, এই জন্য এটা ত্রিমাত্রিক সমীকরণ কিন্তু দ্বিতীয় ঘাতের সমীকরণ। এই দ্বিতীয় ঘাতের অন্তরক সমীকরণে এম ইলেকট্রনের ভর, ই ইলেকট্রনের মোট শক্তি, বড় হাতের ই যেটা সে হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, এইচ প্লাঙ্ক ধ্রুবক, ভি হচ্ছে ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড কোনো বিন্দুতে ইলেকট্রনের স্থিতিশক্তি, অর্থাৎ ভি দ্বারা স্থিতিশক্তি বোঝানো হচ্ছে যার মান আমরা আগেই জেনে এসেছি জেড ই স্কোয়ার বাই আর। সাই, এই দেখো ত্রিশূল আকারের একটা প্রতীক, এটাকে সাই বলা হয় কিন্তু বানানটা পিএসআই, সাই উচ্চারণ হবে সাই। নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক বিভিন্ন স্থানে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি বা ফাংশন বোঝায়, অর্থাৎ ইলেকট্রন তরঙ্গ নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন স্থানে কতটা বা কিভাবে বিস্তৃত এবং সেই সংক্রান্ত ফাংশনকে সাই দ্বারা বোঝানো হয়। এরপরে বলা হচ্ছে সাই দ্বারা বোঝায় এক্স ওয়াই জেড ইকুয়াল টু নিউক্লিয়াস, নিউক্লিয়াস মূল বিন্দু ধরা হচ্ছে 0 0 0, 3টা এক্স ওয়াই জেড পয়েন্ট এখানে মূল বিন্দু আকারে ধরা হচ্ছে, এবং এই নিউক্লিয়াস সাপেক্ষে ত্রিমাত্রিক জ্যামিতির 3টি পরস্পর সমকোণস্থিত অক্ষ, অর্থাৎ এক্স ওয়াই জেড এর পরিচয়টা বলা হচ্ছে এটা নিউক্লিয়াস সাপেক্ষে বা মূলবিন্দু সাপেক্ষে ত্রিমাত্রিক জ্যামিতির বা 3 ডাইমেনশনাল জিওমেট্রি, এইটার 3টা পরস্পর সমকোণস্থিত অক্ষ। এই হচ্ছে সমীকরণটা সংক্রান্ত আলোচনা। এই সমীকরণের নিচের বিষয় বলা হচ্ছে এই সমীকরণে সাই স্কোয়ার ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান ঘনত্ব প্রকাশ করে।
এখানে কোথাও সাই স্কোয়ার দেয়া নেই, তো যদি আমরা সাইয়ের মানটাকে বর্গ করি অর্থাৎ সাই স্কোয়ার নির্ণয় করি, সেটাই ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান ঘনত্ব প্রকাশ করে। শ্রোডিঞ্জারের এই সমীকরণ সমাধান করলে নিউক্লিয়াসের চারিদিকে কোনো ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন বেগের ঘনত্ব সর্বাধিক তা জানা যায়। অর্থাৎ এই সমীকরণ বা ইকুয়েশনটাকে আমরা যদি সলভ করি, তাহলে নিউক্লিয়াসের চারিদিকে কোন ত্রিমাত্রিক অঞ্চলে বা কোন জায়গাটায় ইলেকট্রন বেগের ঘনত্ব সর্বাধিক তা জানা যায়। এই সমীকরণ অনুসারে অরবিটাল হলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে। অর্থাৎ অরবিটাল কী জিনিস সেটা এই শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ আকারে বলা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কিন্তু পরমাণুর শক্তি ক্ষেত্রের মধ্যে বা নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটি ত্রিমাত্রিক অঞ্চল বা স্তর যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। অর্থাৎ অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক এবং সেটা নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের ভিতরে একটা ত্রিমাত্রিক অঞ্চল। এই ত্রিমাত্রিক অঞ্চলের বাইরে ইলেকট্রন থাকার সম্ভাবনা খুবই নগণ্য। অর্থাৎ এই ত্রিমাত্রিক অঞ্চলের বাইরে বা অরবিটালের বাইরে ইলেকট্রন থাকে না, এই থাকার সম্ভাবনা খুবই নগণ্য। এই হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এবং এই সংক্রান্ত আলোচনা আমরা দেখি এর পরবর্তী স্লাইড। পরবর্তী স্লাইডে বলা হচ্ছে আইগেন মান ও আইগেন ফাংশন, আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ফাংশন। এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সংক্রান্ত বিষয় এগুলো তোমাদের কাছে মনে হতে পারে যে আসলে এগুলো তো কখনো নামই শুনিনি, তাহলে এগুলো কী জিনিস বা কী বিষয়। দেখো এর ভিতরে আমরা স্টেপ বাই স্টেপ পড়লে জানতে পারবো বিষয়গুলো সম্পর্কে। কোনো একটা বিষয় প্রাথমিক লেভেলে জানা থাকবে না, এটাই স্বাভাবিক। এরপর ওই বিষয়টা সম্পর্কে পড়ালেখা করলে, গবেষণা করলে বা চিন্তা ভাবনা করলে ধীরে ধীরে জ্ঞান বৃদ্ধি পাবে। তো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। ইলেকট্রন কণার জন্য শ্রোডিঞ্জারের সমীকরণের সমাধান থেকে প্রাপ্ত ইলেকট্রনের মোট শক্তি এর বহু মানের মধ্যে যেগুলো অর্থবহ, নির্দিষ্ট এবং কতিপয় বিশেষ শর্ত মেনে চলে তাদেরকে আইগেন মান বা আইগেন ভ্যালু বলে। অর্থাৎ জাস্ট প্রিভিয়াস স্লাইড অর্থাৎ পূর্ববর্তী যে স্লাইডে আমরা শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণটা দেখলাম বা সেই সম্পর্কে পড়লাম, এই সমীকরণটা সমাধান করলে এই যে সমাধানগুলো পাওয়া যায় তার ভিতরে ইলেকট্রন মোট শক্তির কতগুলো মান পাওয়া যায়, বহু মান পাওয়া যায় ইলেকট্রন মোট শক্তির জন্য, এবং ওই মানগুলোর ভিতরে যে মানগুলো অর্থবহ, নির্দিষ্ট এবং কতিপয় বিশেষত্ব মেনে চলে সেই মানগুলোকে আইগেন মান বা আইগেন ভ্যালু বলা হয়। শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করে ইলেকট্রনের মোট শক্তি ই এর বহু মানের মধ্যে যে মানগুলো নির্দিষ্ট, কতিপয় বিশেষত্ব মেনে চলে এবং যে মানগুলোর একটা তাৎপর্য বা অর্থ আছে সেইগুলোকে বলা হয় আইগেন মান বা আইগেন ভ্যালু। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে বলা হচ্ছে এসব গ্রহণযোগ্য বা আইগেন মানই ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তর বা অরবিট নির্দেশ করে। অর্থাৎ আইগেন মান দ্বারা অরবিট নির্দেশ করে। আমরা ওই শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ লাস্টের দিকে অরবিটাল পড়ছিলাম, যেটা দ্বারা কোনো একটা অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বোঝাতো। আর এখানে কিন্তু অরবিট বোঝানো হচ্ছে বা শক্তি স্তর বোঝানো হচ্ছে, অর্থাৎ ওই অরবিটালটা কোন প্রধান শক্তি স্তরে থাকে সেইটা বোঝানো হচ্ছে আইগেন মান বা আইগেন ভ্যালু দ্বারা। এসব গ্রহণযোগ্য বা আইগেন মানে ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তর বা অরবিট নির্দেশ করে। বিভিন্ন আইগেন মান ব্যবহার করে তরঙ্গ সমীকরণ সমাধান করলে যে তরঙ্গ ফাংশন পাওয়া যায় তাকে আইগেন ফাংশন বলা হয়। অর্থাৎ এখানে দেখো কি বলা হচ্ছে যে এই যে বিভিন্ন অর্থবহ, নির্দিষ্ট এবং বিশেষ শর্ত পালনকারী আইগেন মান পাই, এই আইগেন মানগুলো ব্যবহার করে যদি আমরা এই শ্রোডিঞ্জারের ইকুয়েশন এটাকে সলিউশন করি বা এটাকে সমাধান করি, তাহলে যে আইগেন ফাংশন পাওয়া যায়, অর্থাৎ আইগেন মানের জন্য শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ থেকে যে সমাধান আমরা পাই সেটাকে বলা হয় আইগেন ফাংশন। আমাদের হেডলাইনে ছিল আইগেন মান ও আইগেন ফাংশন, দুইটা বিষয়। তো আইগেন মান আমরা বললাম শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণের সমাধান থেকে প্রাপ্ত, রোদ পড়তেছে মুখে এখানে এই জন্য একটু সমস্যা হচ্ছে, যাই হোক। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের সমাধান থেকে প্রাপ্ত ইলেকট্রন মোট শক্তি ই এর অর্থবহ মানগুলোকে বলা হয় আইগেন মান, এবং এই আইগেন মানগুলো ব্যবহার করে আবার যদি শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সমাধান করা হয় তাহলে আমরা যে ফাংশন পাবো সেইটাকে বলা হয় আইগেন ফাংশন। গ্রহণযোগ্য আইগেন মান ও আইগেন ফাংশনের নিম্নোক্ত শর্তসমূহ পালন করা বা তাতে নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকায় একান্ত প্রয়োজন।
অর্থাৎ আইগেন মান এবং আইগেন ফাংশনের শর্ত বা বৈশিষ্ট্যগুলো নিচে পয়েন্ট আকারে বলা আছে এবং 5টা পয়েন্ট এখানে দেওয়া আছে। দেখো, তরঙ্গ ফাংশন এর মান সসীম বা ফিনিট এবং অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হতে হবে। অর্থাৎ এর মান, তরঙ্গ ফাংশন যে আছে এর মানটা সসীম বা ফিনিট হতে হবে এবং কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হতে হবে। অর্থাৎ বিচ্ছিন্ন বা ভাঙা ভাঙা বা বিরত দিয়ে থাকলে হবে না মানটা। নাম্বার 2তে বলা হচ্ছে তরঙ্গ ফাংশন কে এক মান বিশিষ্ট বা সিঙ্গেল ভ্যালুড হতে হবে, যাতে স্কয়ার দ্বারা কোনো ইলেকট্রনকে কোনো স্থানে পাওয়ার সম্ভাবনা 100% হয়। অর্থাৎ এর মান এক হবে, একটাই হবে, একক মান হবে, একাধিক মান থাকবে না। যার ফলে স্কয়ার দ্বারা ইলেকট্রনকে কোনো স্থানে পাওয়ার সম্ভাবনা 100% হবে। এরপরে এই 2 নম্বর পয়েন্টটা আরও বেশ কিছু আছে। বলা হচ্ছে এর মান একাধিক হলে একই স্থানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা থাকবে না, তাই গ্রহণযোগ্য আইগেন ফাংশনের একটি মাত্র মান থাকা প্রয়োজন। একটা ইলেকট্রন তো কোনো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা খুবই সূক্ষ্ম সময় একটা অবস্থানেই থাকা সম্ভব। তো এর যদি একাধিক মান হয়, সেটা দ্বারা বোঝাবে ইলেকট্রন একাধিক অবস্থানে থাকতে পারে। তো সেটা তো আসলে একটা বস্তু দুই জায়গায় অবস্থান করা একই সময়ে সম্ভব না। এই জন্য গ্রহণযোগ্য আইগেন ফাংশনের মান একটি মাত্র থাকবে, একটি মাত্র মান দ্বারাই গ্রহণযোগ্য আইগেন ফাংশন নির্ধারিত হবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ddx অফ dy অফ এবং ddz অফ কে যথাক্রমে xyz এর নিরবিচ্ছিন্ন ফাংশন হতে হবে। অর্থাৎ এখানে আমাদের সমীকরণ ওখানে ছিল ডেল্টা এক্স অফ এখানে ডি এক্স অফ যাই হোক, অপারেটর ওখানে ডেল্টা দ্বারা বোঝানো হয়েছিল, এখানে ডি দ্বারা বোঝানো হচ্ছে। এটা একই জাতীয়, মনে রাখবে। তো এখানে বলা হচ্ছে ডি এক্স অফ ডি ওয়াই অফ এবং ডি জেড অফ কে যথাক্রমে এক্স ওয়াই ও জেড এর নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। নাম্বার 4-এ বলা হচ্ছে সমীকরণের সমাধানকে অবশ্যই সংগতকৃত বা নর্মালাইজড হতে হবে, অর্থাৎ তাৎপর্যপূর্ণ বা অর্থবহ সমাধান হতে হবে, যার একটা মিনিং থাকবে। মিনিংলেস কোনো কিছু হবে না, অসঙ্গত কোনো কিছু হবে না, এবং যাতে তা মাইনাস আলফা থেকে প্লাস আলফা এই লিমিটের ভিতরে স্কয়ার ডিভি ইজ ইকুয়াল টু 1 শর্ত বা সম্পর্ককে মেনে চলে। অর্থাৎ সমীকরণের যে সমাধান পাওয়া যাবে সেটাকে যদি নর্মালাইজড করা হয় বা সঙ্গতকৃত হয়, তাহলে তার ভ্যালুটা হবে, লিমিটের লোয়ার পার্টটা হচ্ছে মাইনাস আলফা এবং আপার পার্টটা হচ্ছে প্লাস আলফা। এই দুই লিমিটের ভিতরে যদি আমরা সমাকলন করি বা যোগজীকরণ করি, তাহলে স্কয়ার ডিভি ইজ ইকুয়াল টু 1 হবে। এই শর্ত বা সম্পর্ককে মেনে চলতে হবে ওই সমীকরণের সমাধানকে। এবং নাম্বার 5 বলা হচ্ছে অসীম দূরত্বে এর মান 0 হবে। এই হচ্ছে আইগেন ফাংশন এবং আইগেন মান সংক্রান্ত আলোচনা। আমরা আজকে এ পর্যন্ত। পরবর্তী স্লাইডে এবং স্কয়ারের ভৌত তাৎপর্য আছে, বোর পরমাণু মডেল প্রয়োগ আছে। আমরা আজকে এ পর্যন্তই রাখি, যদিও এবং স্কয়ার এই দুইটা ভৌত তাৎপর্য এর সাথে সংশ্লিষ্ট। সমস্যা নেই, আমরা এটা আগামী ক্লাসে দেখব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।